গোপাল ভাঁড়। যখনই আমরা এই নামটা শুনি তখনই আমাদের মুখে একটা হাসি ফুটে ওঠে। আর তাই তো এই গোপাল ভাঁড় সেই আমাদের দাদুর কালেও যেমনটা জনপ্রিয় ছিল তেমনটাই আমাদের কালেও রয়েছে। কিন্তু আপনাদের মাথায় তো এটা প্রশ্ন আসতেই পারে, সেই 200-300 বছর আগের কোনো এক বুড়োকে নিয়ে আমরা বাঙালিরা আজও কেন মেতে রয়েছি? এর মাঝে কত শত শত নতুন নতুন সাহিত্য এলো এবং তার সাথে হাজারো চরিত্র, কিন্তু আজও কেন আমরা এই গোপালকে নিয়ে মেতে রয়েছি? এই গোপাল কেন এত প্রিয় বাঙালিদের জন্য? এসব প্রশ্ন আপনাদের মাথায়ও নিশ্চয়ই আসে। তাই আজকে আমরা গোপাল ভাঁড় চরিত্র বিশ্লেষণ করার মাধ্যমে বাংলার সমাজ এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করব এবং তার বর্তমান ইম্পর্টেন্সও আলোচনা করব। গোপাল ভাঁড়ের ইম্পর্টেন্স আজও কতটা রয়েছে বাংলা সমাজে, এটা থেকে বুঝতে পারবেন যে আজকে আমরা এই ভিডিওতে তাকে নিয়েই কথা বলছি। আর তার সাথে তাকে নিয়ে আজও শত শত কার্টুন শোজ, টিভি শোজ তৈরি হচ্ছে এবং একই সাথে হাজারো গল্প লেখালেখি হচ্ছে। কিন্তু সব থেকে মজার বিষয়টা কি জানেন? গোপাল ভাঁড়ের প্রথম উল্লেখ কোনো ইতিহাস থেকে পাওয়ার বদলে অ্যাকচুয়ালি আমরা অন্য জায়গা থেকে পাই। গোপাল ভাঁড়ের প্রথম উল্লেখ আমরা পাই আর্লি 19th সেঞ্চুরির বটতলা লিটারেচারে। আর তাই গোপাল ভাঁড়ের প্রাসঙ্গিকতা বুঝতে হলে আমাদের এর গল্পের সোর্স বটতলা লিটারেচারকেও বুঝতে হবে। আর অ্যাকচুয়ালি বটতলা লিটারেচারের ব্যাপারে প্রতিটা বাঙালির অবশ্যই জানা উচিত, কারণ এটা যদি না ঘটতো তাহলে এই যে আমাদের বাংলাকে সাহিত্যের হাব বলা হয় সেটাও হয়তো কখনোই হতো না। আপনি বর্তমানে কলকাতাবাসীদের বুক সম্বন্ধে জিজ্ঞেস করলেই কোনো কিছু না ভেবে আপনাকে ডাইরেক্ট কলেজ স্ট্রিটে পাঠিয়ে দেবে। কিন্তু এই কলেজ স্ট্রিটের আগেও আরো একটা ইম্পর্টেন্ট বুক মার্কেট ছিল যেখানে সব ধরনের বই পাওয়া যেত এবং একই সাথে অনেক সস্তায়। আপনাকে এখন হয়তো এটা শুনে অবাক না লাগলেও আরো একবার বলে দিই, আমরা কিন্তু আর্লি 19th সেঞ্চুরির কথা বলছি, যখন সোসাইটিতে বই পড়াটা এক ধরনের লাক্সারি ব্যাপার ছিল, যে লাক্সারিটা শুধুমাত্র ধনী মানুষেরা এনজয় করতে পারতো। ঠিক আছে, কিন্তু এর সাথে আমাদের গোপাল ভাঁড়ের কি সম্পর্ক রয়েছে? অফকোর্স সম্পর্ক রয়েছে। এই যে বই পড়া জিনিসটাকে সেই সময় ধনী এলিটদের সাথে যুক্ত করা হতো, কিন্তু এই এলিটরা তো সমাজের গুটি কয়েকটা মানুষ মাত্রই। আর তাই স্বাভাবিকভাবেই সেকালে যতগুলো সাহিত্য প্রডিউস হতো সেগুলোও এই এলিটদের জন্যই। আর তাদের টেস্ট তো সেই ইন্টেলেকচুয়াল বিষয় যেমন ফিলোসফি এবং সায়েন্স রিলেটেডই থাকতো। কিন্তু সমাজে বাকি যে বেশিরভাগ কম পড়া গরিব মানুষ রয়েছে তাদের কথা তো কেউই ভাবছে না। না তাদের জন্য লেখা হচ্ছে, আর না তারা এত দামি দামি বই কিনতে পারবে। সেই সময় নর্থ কলকাতায় একটি বড় বট গাছের তলায় একটি বুক মার্কেট গড়ে ওঠে। আর তারা অনেক চিপ কোয়ালিটির পেপার ইউজ করে এই বইগুলো বানাতো, যার কারণে সেখানকার বই অনেক সস্তায় পাওয়া যেত। আর এদের কারণেই এইসব গরিব মানুষও বই পড়ার মতো লাক্সারি জিনিসটা প্রথমবার অনুভব করতে পায়। আর যেহেতু এই মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস মানুষেরাও সাহিত্য পড়া স্টার্ট করে দিয়েছে, তাই স্বাভাবিকভাবেই এরপর লেখকেরাও সেই এলিটদের সাথে সাথে এই সকল মানুষের জন্য লেখা শুরু করে দেয় এবং একই সাথে মিডিল ক্লাস সমাজ থেকেও বিভিন্ন লেখক উঠে আসে। আর এইসব কম পড়া মানুষরা মূলত অপরিচালিত জিনিস পড়তো, যেগুলো ওই ইংরেজ সাহেব এবং আপার ক্লাসের ভদ্র বাবুরা পড়তো না। সে গোপাল ভাঁড়ের মতো ফক লেজেন্ড থেকে শুরু করে সেই 100টি প্রেমের টিপস, বিয়ের গান, পৌরাণিক গল্প ইত্যাদি ছিল এই বটতলার মেইন অ্যাট্রাকশন। তাই আমার মতে আমাদের বাংলা সম্ভবত কখনোই সাহিত্যের গড় হয়ে উঠতো না যদি বটতলা লিটারেচারের শুরুয়াত না হতো। কারণ এটা না হলে আমরা যে বাংলা সাহিত্যের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আজকে খুব সহজেই খুঁজে পাই সেটা হয়তো পেতাম না। আর এর নামটাও কেন বটতলা লিটারেচার হয়েছে আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝে গেছেন। যেহেতু এই মার্কেটটা একটি মস্ত বট গাছের নিচেই শুরু হয়, তাই এটার নাম অনুসারেই এটিকে বটতলা লিটারেচার বলা হয়। এই ধরনের ঐতিহাসিক বা সামাজিক বিষয় নিয়ে আরো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন এবার আমরা ফিরে যাই গোপাল ভাঁড়ে। গোপাল ভাঁড় সম্পর্কে যদিও আমাদের কাছে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের একজন দেহরক্ষী ছিলেন শঙ্কর তরঙ্গ নামের, যিনি অনেক জনপ্রিয় ছিলেন সেই সময় তার বুদ্ধি ও সাহসের জন্য, যার কারণে অনেক ইতিহাসবিদ মনে করেন গোপাল ভাঁড়ের গল্পগুলো সম্ভবত এই দেহরক্ষী থেকে ইন্সপায়ার। এর ব্যাপারে আরো বিস্তারিত জানতে আপনারা আমার গোপাল ভাঁড় সম্পর্কে ভিডিওটি দেখতে পারেন। কিন্তু আজকে আমাদের বিষয়টা গোপাল
গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে নয়, বরং তার যে প্রভাবটা রয়েছে বাংলা সমাজে সেটা নিয়ে। গোপাল ভাঁড় যে চরিত্রটা রয়েছে সেটা সাধারণ বাঙালিদের মধ্যে আজও জনপ্রিয় থাকার বেশ কিছু কারণ রয়েছে। আর সব থেকে বড় কারণটি হলো গোপাল ভাঁড় আর বাকি কিংবদন্তি চরিত্রগুলির মতো নয়। কারণ আপনি যদি বাকি কিংবদন্তি চরিত্রগুলোকে লক্ষ্য করেন, যেমন কিং আর্থার, ওডিসিয়াস, হারকুলিস বা রবিনহুড, তাহলে বুঝতে পারবেন এই সমস্ত চরিত্রগুলি মেনলি এক্সট্রাঅর্ডিনারি পিপল। তাদের কারোর গায়ে অনেক জোর ছিল বা কারোর গড গিফটেড সুপার পাওয়ার ছিল, এবং এই সমস্ত পাওয়ার দিয়ে তারা সাধারণ মানুষের সাহায্য করত। আর এগুলোই তো আমরা ট্র্যাডিশনালি হিরোইক ক্যারেক্টারিস্টিক হিসেবে মনে করি, তাই না? ইভেন আজও আমরা যে সিনেমা দেখি সেখানেও বেশিরভাগ হিরো একটা ইয়ং হ্যান্ডসাম ছেলে থাকে, কিন্তু অন্যদিকে আমাদের গোপাল ভাঁড় সেই থলথলে ভুড়িওয়ালা বুড়ো বেটে একটা নাপিত মাত্র। সে হয়তো আমাদের প্রথাগত হিরোদের সাথে মিলবে না, কিন্তু এটাই তো বাস্তবতা, তাই না? আমাদের সমাজের বেশিরভাগ মানুষই তো এইরকমই দেখতে, তাই না? যার কারণে যখন আমরা গোপাল ভাঁড়কে দেখি তখন আমাদের একটা নিজস্বতা ফিল হয়। সে আমাদের মতো একটা খাঁটি বাঙালি যে মাছ ভাত খেতে ভালোবাসে। দুপুরে তারও একটু ভাত ঘুম দরকার। তার কাজ তো সেই ওডিসিয়াসের মতো যুদ্ধ করা নয় যে ডাইরেক্টলি গডের ছায়ায় থাকে, না সে রবিনহুডের মতো এক্সট্রাঅর্ডিনারি একজন স্কিল্ড আর্চার বা শর্টসম্যান। গোপাল ভাঁড় যাই করে সবকিছুই তো শুধুমাত্র নিজের উপস্থিত বুদ্ধি দিয়েই করে, যার কারণে আমরা খুব সহজেই তার চরিত্রের সাথে নিজেকে কানেক্টেড ফিল করি। এবং এই সমস্ত কারণ ছাড়াও আরো একটা কারণ রয়েছে যার কারণে গোপাল ভাঁড় ভবিষ্যতেও এই একই রকম ভাবেই বাংলা সমাজের একটা পার্ট হিসেবেই থাকবে। আর সেটা হলো দিন শেষে আমাদের একটু মনোরঞ্জন দরকার। আর গোপাল ভাঁড়ের গল্পগুলো যেমন উপস্থিত বুদ্ধি নিয়ে থাকে, তেমনই তার গল্পে থাকে অনেক হিউমার বা ব্যঙ্গ কৌতুক। আর তাই তো তাকে আমরা হাসির রাজা বলি। দিন শেষে যখন আমরা স্কুল বা অফিস থেকে ঘরে ফিরে আসি, বা ধরুন সেই কালের মানুষ জমিতে কঠোর পরিশ্রম করে ক্লান্ত অবস্থায় ঘরে ফিরে আসতো, তখনই তো আমাদের বা তাদের এই একঘেয়েমি থেকে বের হওয়ার একটা মাধ্যম দরকার পড়ে। আর সেই সময় গোপাল ভাঁড়ের কথা বাঙালিদের মনে পড়ে যায়। তাই আজকে যেমন আমরা গোপাল ভাঁড়কে নিজের মোবাইল বা টিভি স্ক্রিনে খুব সহজেই পেয়ে যাই, একইভাবে আমাদের পূর্বপুরুষরাও তার যাত্রাপালা দেখে নিজের সমস্ত দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য হলেও ভুলে যেত। আর তাই তো বলা হয় তাকে ছাড়া চলে না। আর আমার বিশ্বাস আমাদের পরবর্তী প্রজন্মকেও গোপাল ভাঁড় এই একইভাবে আনন্দ দিয়ে যাবে। ধন্যবাদ।